ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা আলোচনা করব চ্যাপ্টার নাম্বার 1, পেজ নাম্বার 1, চ্যাপ্টার 1, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চ্যাপ্টার 1, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এই নাম থেকেই আমরা বোঝার চেষ্টা করব যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি হতে পারে। চল চল শব্দ মানে আমরা কি জানি? চলরাশি কাদেরকে বলে? দুটো রাশি হয়, একটা হচ্ছে ধ্রুবক রাশি, আর একটা হয় চলরাশি। ধ্রুবক রাশি কোনগুলো? না, যার একটা নির্দিষ্ট মান আছে, যেমন 5। 5 বলতে আমরা বুঝি 5 একটা সংখ্যা, একটা ফিক্সড মান আমরা বুঝি 5। 3 বলতে আমরা 3ই বুঝি। ধরো 1001 বলতে আমরা 1001ই বুঝি। কিন্তু চলরাশি কোনগুলো? এক্স, ওয়াই, এ, বি, থিটা, এগুলো চলরাশি। কেন চলরাশি? এক্স এর জায়গায় আমি যে কোনো মান বসাতে পারি, ওয়াই এর জায়গায় আমি যে কোনো মান বসাতে পারি। যে কোনো মানের ক্ষেত্রে ওইটা ঠিক, আমরা একটা সমীকরণ পেতে পারবো যার জন্য ওই সমীকরণ সিদ্ধ হবে। এদের নির্দিষ্ট কোনো মান নেই, কখন এক্স এর মান 1 হতে পারে, 2, 3, এনিথিং হতে পারে, এনিথিং, বা আরও বেশি হতেই পারে। এগুলো নির্দিষ্ট কোনো মান নেই, তাই এগুলো চলরাশি। এগুলো নির্দিষ্ট মান আছে, তাই এগুলো ধ্রুবক রাশি। ধ্রুবক রাশি আর চলরাশির মধ্যে পার্থক্য আমরা বুঝলাম। এবার একচল বিশিষ্ট। একচল মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এমন একটা সমীকরণ যেটায় চলরাশি থাকবে একটা। যদি বলতো দ্বিচল বিশিষ্ট, তাহলে চলরাশি থাকতো তিনটা চলরাশি। এক্স আর ওয়াই এর দুটো চলরাশি। যদি থাকতো দ্বিচল বিশিষ্ট, তাহলে থাকতো এক্স আর ওয়াই দুটোর মান বার করতে হতো আমাদেরকে। কিন্তু এখানে এক্স আছে, একচল বিশিষ্ট, তাই আমরা এখানে আননোন রাশি থাকবে বা চলরাশি থাকবে একটি মাত্র, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে ঘাতে থাকবে 2। ঘাত কি আমরা জানি? এক্স এর ঘাত যদি 0 হয় তার মান হয় 1। এক্স এর ঘাত যদি 1 হয় তার মান হয় এক্স। এক্স এর ঘাত যদি 2 হয় তার মান হয় এক্স গুণিত এক্স। তাই তো? ঘাত জানি, এগুলোকে বলা হচ্ছে ঘাত। তো দ্বিঘাত মানে ঘাতে থাকবে 2। এমন সব আমরা সমীকরণ পাবো যেই সমস্ত সমীকরণের ঘাতে 2 থাকবে, চলরাশি থাকবে একটা। অ্যাজ ফর এক্সাম্পল এরকম থাকতে পারে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এটা একটা সমীকরণ। সমীকরণ কাকে বলে? বাঁ দিকে ডান দিকে দুটো থাকবে, দুটো ইকুয়াল হবে, সেটাই হচ্ছে সমীকরণ। তাই তো? তো এই সমীকরণ, এটা একচল বিশিষ্ট, ভেরিয়েবল একটা, ঘাত 2, আর একটি সমীকরণ। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা উদাহরণ। আরো আমরা কি উদাহরণ পেতে পারি? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 42। যেমন আমি একটা উদাহরণ দিলাম, আরবিটারি উদাহরণ। তো এটা কি হলো? চলরাশি একটাই এক্স। এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এই সমীকরণে 2। এখানে ঘাত 1, এখানে ঘাত এক্স টু দি পাওয়ার 0 আছে, এখানে কিছু 1 আছে, মানে কি এক্স টু দি পাওয়ার 0 মানে তো 1। তো এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2। চলরাশি কটা? একটাই চলরাশি এক্স। তাহলে এটা কি হলো? এটা হলো একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাই তো? তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্মটা কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্ম হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। এক্স এর মান 0 নয় এমন সমীকরণে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তো আমরা জানতে পারলাম দ্বিঘাত সমীকরণ কাকে বলে, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি। এবার আমরা চলে যাব একদম চ্যাপ্টারে অনুশীলনীর অঙ্কে। ঠিক আছে? অনুশীলনী 1.1, পেজ নাম্বার 4। কোষে দেখি 1.1, পেজ 4।
এই অনুশীলনী সমস্ত অঙ্কগুলো এবার আমরা পরপর করার চেষ্টা করব। 1 নম্বরের দাগে কি আছে পড়ি আমরা অঙ্কটা। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লেখি। এখানে কতগুলো সংখ্যামালা দেওয়া আছে। একে আছে x² - 7x + 2, আর একটা সংখ্যামালা আছে 7x⁵ - x × x + 2, আর সংখ্যামালা আছে 2x × x + 5 + 1, 4 আছে 2x - 1। আমাদেরকে এই 4টা সংখ্যামালা দেওয়া আছে, যে সংখ্যামালাগুলির মধ্যে কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটা আমাদেরকে লিখতে বলেছেন। এগুলোর মধ্যে চিনে বার করতে হবে কোনটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, প্রথমে আমরা এটা দেখি। এই সংখ্যামালায় একটাই চল আছে x, x এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এটা হলো একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সমস্ত শর্ত সিদ্ধ করেছে। এটাই দেখি কি, একটাই চল x। আচ্ছা, x এর সর্বোচ্চ ঘাত কত? 5। এটা দ্বিঘাত হলো না। এটাকে সাধারণ ফর্মে লিখি 2x² + 10x + 1। এখানে একটাই চলরাশি x, সর্বোচ্চ ঘাত 2। তাহলে কি হলো? এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্ষেত্রে কি হলো? একটাই রাশি x কিন্তু ঘাত 1, তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো না। আন্ডারস্ট্যান্ড? তো একের দাগ গেল। আশা করছি বোঝা গেছে যে দ্বিঘাত সমীকরণ কাকে বলে, কি রকম ফল। 2 দাগ, নিচের সমীকরণগুলি কোনটি ax² + bx + c = 0 আকারে আছে সেটা লিখি। যা বলেছিলাম, দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্মে ax² + bx + c = 0। এই ফর্মে প্রদত্ত সমীকরণগুলির মধ্যে কোনগুলি এই ফর্মে আছে সেগুলি লিখতে হবে। তো প্রথমে একটা সমীকরণ দেওয়া আছে, আমি এখানে লিখি x - 1 + 1/x = 6। এটাকে কি এর ফর্মে লেখা যায় নাকি আমরা তার চেষ্টা করব। আচ্ছা, এখানে x হয়ে যাচ্ছে লসাগু, x² - x + 1 = 6। That implies x² - x + 1 = 6x। 6x এদিকে নিয়ে এলে বিয়োগ হবে x² - 7x + 1 = 0। এবার আমরা কি দেখতে পাচ্ছি, এটা এমন একটা ফর্মে চলে এলো যেখানে চলরাশি একটা x, x এর সর্বোচ্চ ঘাত 2। একটা দ্বিঘাত সমীকরণের আকারে এটা লেখা গেল, যেখানে a এর মান হবে 1 × x², b এর মান হবে 7 7x, bx 7x, c এর মান হবে 1। আচ্ছা, তো একের দাগের অঙ্ক আমাদের হলো। এবার আমরা 2 এর দাগের অঙ্ক করার চেষ্টা করব। 2 এর দাগের অঙ্কে কি দেওয়া আছে? 2 এর দাগের অঙ্ক আমরা লিখে নিই। 2 এর দাগের অঙ্কে আছে x + 3/x = x²। এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? এটা আমাদের খুঁজে বার করতে হবে। লসাগু করি। x x² + 3 x², x এদিকে গেলে গুণ হবে x² + 3 x³ x³ কে যদি আমরা এদিকে নিয়ে আসি বা এটাকে এদিকে নিয়ে গেল x³ - x² - 3 = 0। এই যে সমীকরণ পেলাম, এই সমীকরণে একটাই চলরাশি কি? x। তো এটা একচল বিশিষ্ট, কিন্তু এটা কি দ্বিঘাত সমীকরণ? x এর সর্বোচ্চ ঘাত কত? 3। এটা দ্বিঘাত সমীকরণ হলো না। দ্বিঘাত সমীকরণ হওয়ার এটা সমস্ত শর্ত ফিল আপ করছে না। তো 2 এর দাগের অ্যান্সার কি হলো? যে এটা দ্বিঘাত সমীকরণ নয়। আশা করছি বোঝা যাচ্ছে। 3 এর দাগের অঙ্কটা করব, 4 একটা নিজেরা করবে। 3 এর দাগের অঙ্কে আছে x² - 6√x + 2 = 0। x² + 2 = 6√x। 6√x কে এদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস। এবার এক্সটা রুট ওভারের মধ্যে আছে, আমাদেরকে এক্স এক ঘাতে আনতে হবে, তাই তো? রুট ওভার আকারে রাখলে চলবে না। তো এটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে রুট উঠে যাবে। তো উভয় পক্ষ আমরা স্কোয়ার করে পাই
এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে ভাঙলাম, আমরা একটা সমীকরণ পেলাম, যেই সমীকরণের একটাই চলরাশি এক্স, কিন্তু এক্স এর সর্বোচ্চ ঘাত এসে দাঁড়ালো 4, x⁴, এক্স এর সর্বোচ্চ ঘাত এসে দাঁড়ালো 4। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ হওয়ার সমস্ত শর্ত ফিল আপ করছে না, এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। আচ্ছা, এবার আমরা চলে যাব কোশ্চেন নম্বর 3। কি বলা আছে? x⁶ - x³ - 2 = 0। এই সমীকরণটি কোন চলের ক্ষেত্রে একটি দ্বিঘাত সমীকরণ হবে? স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়, কেননা x এর সর্বোচ্চ ঘাত আছে 6, x এর 6 ঘাতের সমীকরণ এটাকে একটা দ্বিঘাত সমীকরণে যদি আমরা পরিণত করি, সেখানে চলরাশিটা কি হচ্ছে এটা হচ্ছে আমাদেরকে বার করতে হবে। আচ্ছা, যদি আমরা x⁶ কে এইভাবে লিখি, x³ - x³ - 2 = 0। এবার যদি x³ কে p ধরি, তো এটা কিরকম হচ্ছে? p স্কোয়ার x³ এর জায়গায় p বসিয়ে মাইনাস p - 2 = 0। স্পষ্টতই দেখতে পাচ্ছি এটা একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে চলরাশি হচ্ছে p। এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো যার p হচ্ছে একটা ভ্যারিয়েবল আর যার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে p হচ্ছে এটা চলরাশি। p এর মান কত ধরেছি? x³ p = x³। তাহলে x³ চলের সাপেক্ষে এই রাশিটি একটি দ্বিঘাত সমীকরণ, এটাই হবে উত্তর। 4 অঙ্ক চলে যায়। 4 অঙ্ক, 4 অঙ্কে কি আছে? m - 2² + 3x + 5। আচ্ছা, অঙ্কটা তুলে নিই আগে। আচ্ছা, এই সরি এই কোশ্চেনে বলা আছে a এর কোন মানের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি চলরাশি একটাই, যার সর্বোচ্চ ঘাত হলো গিয়ে 2। এটা তখনই দ্বিঘাত সমীকরণ হবে যদি এই a - 2 ≠ 0 হয়। যদি a - 2 = 0 হয়ে যায়, তাহলে x² আসি আর থাকছে না, 0 × x² সমান ওটা বিলোপ হয়ে যাবে, 3x + 5 পড়ে থাকবে, তাই তো? তো a - 2 অবশ্যই ≠ 0 হতে হবে। তাহলে কোশ্চেনে চেয়েছে a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না যদি a - 2 = 0 হয়, দ্যাট মিন্স a = 2 হয়। যদি a = 2 হয়, সেই ক্ষেত্রে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে উত্তর পেয়ে গেলাম a = 2। এবার আমরা চলে যাব 5-এর দাগ। এবার আমরা চলে যাব 5-এর দাগ। 5-এর দাগ কি বলছে? নিচের 4-এর দাগের আরো অঙ্ক আছে। 4-এর দাগের 2, x/4 - x = 1 + 3x, x ≠ 0, x ≠ 4। এটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে। এই সমীকরণটাকে একটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে। এটা নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণের ফর্মে নেই। x এর সর্বোচ্চ ঘাত আছে 1, গুণ করব এদিকে 3x × x = 4 - x, 3x² = 4 - x, that means 3x² + x - 4 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। x চলরাশি ঘাত 2, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এখানে x² এর সহগ কত জানতে চেয়েছে। x এর সহগ কত? x এর সহগ হচ্ছে 1, কিছু নাই মানে 1 আছে গুণে। তো নির্ণয় উত্তর হলো x এর সহগ হবে +1, এটাই উত্তর।
এবার চলে যাবো 3 দাগের অঙ্কে। আশা করছি বোঝা যাচ্ছে চ্যাপ্টার। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবে যে এই অঙ্কটা অসুবিধা বা আমার ভুল হলেও হতে পারে সেসব ক্ষেত্রে। এখানেও একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা তুলে নিই। প্লাস 23 is equal to x plus 4 into x plus 3 plus 2। এই সমীকরণটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c is equal to 0 আকারে প্রকাশ করতে বলেছে, তাই তো? তো আমরা এটা সরলীকরণ করব, এই গুণগুলো আগে করে নেব। বাদিক যেমন আছে সেরকমই রাখলাম, ডান দিক গুণ করছি। এগুলো এদিকে নিয়ে আসবো। 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x হয়ে গেল 0 প্লাস 23 মাইনাস 12 দিয়ে 14 মানে 9, তাই তো? ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা হলো। তো জানতে চেয়েছে যে কি জানতে চেয়েছে, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। আচ্ছা, এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল, এটাই হচ্ছে উত্তর। ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ আমরা করে নিয়েছি। এবার চলে যাব আমরা কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4, x প্লাস 2 এই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে প্রকাশ করতে হবে, তারপর এ বি সি এর মান লিখতে হবে, তাই তো? তো প্রকাশ করি, প্রথমে এটা সূত্রে ভাঙি। সূত্রে ভাঙলাম, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস এ বি কিউব x কিউব প্লাস 6x স্কোয়ার x কিউব এদিকে এলে x কিউব মাইনাস x কিউব 0 হয়ে যাবে। তারপরে থাকছে 6x স্কোয়ার 12x প্লাস x সমান 13x হবে প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা x স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ হলো। তাহলে a এর মান কত হবে? a এর মান a ইজ ইকুয়াল টু, এটা কি? a হলো x স্কোয়ার এর সহগ, সহগ জানি আমরা ক্লাস 7 এ শিখেছি। x স্কোয়ার সহগ হচ্ছে 6, b এর মান b হচ্ছে x এর সহগ, b এর মান হচ্ছে 13, c হচ্ছে x টু দি পাওয়ার 0 সহগ, c এর মান হচ্ছে 8। আন্ডারস্ট্যান্ড হলো? তো 4 দাগ আমাদের কমপ্লিট হলো। এবার আমরা যাব 5 দাগে। আশা করছি বোঝা যাচ্ছে অঙ্ক। এবার আমরা চলে যাব 5 দাগ। কোশ্চেন নাম্বার 5 এর 1 দাগে কি অঙ্ক আছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যার এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। 42কে দুটো অংশে ভাগ করতে হবে, যে দুটো সংখ্যা যোগ করলে আসবে 42। এই দুটো সংখ্যা এমন হবে যে একটা সংখ্যা যদি x হয় অপর সংখ্যা হবে x স্কোয়ার, একটা সংখ্যা অপরের বর্গের সমান, একটা x হলে অপরটা x স্কোয়ার হবে। এই শর্তে 42কে কি কি সংখ্যায় ভাগ করা যাবে। তাহলে আমাদের সমীকরণ হয়ে গেল এটা, x প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 42। এখান থেকে আমাদের x এর মান বার করতে হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখানে আছে প্লাস 1x, তাই তো? এখানে আছে 42। এখানে আমাদের 42কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে, 42-এর এমন দুটি উৎপাদক বার করতে হবে যাদেরকে যোগ বিয়োগ করলে আমরা 1 পাবো। আচ্ছা, তো 42 আচ্ছা 42কে যদি 6 গুণিত 7 করি, 6 গুণিত 7 সমান 42,
আর 7 বিযুক্ত 6 সমান 1, এখানে 1 আনতে হবে, তাহলে 42কে 7 আর 6 ভাঙবো আমরা। এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6x প্লাস মাইনাস 42 ইকুয়াল টু 0। 7x মাইনাস 6x সমান 1x, 1x কে 7x মাইনাস 6x আকারে লিখছি, ঠিক আছে। এবার x নেব কমন, x প্লাস 7 মাইনাস 6 ইন্টু x প্লাস 7 ইকুয়াল টু 0। এখান থেকে চলে যাব আমরা একেবারে এখানে সমাধান করব। x প্লাস 7 কমন নিই যদি, x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা থেকে পাই x এর একটা মান হচ্ছে -7 আর x এর একটা মান 6। তো মাইনাস মানটা আমাদের নিলে চলবে না, মাইনাস মান নিলে 42কে দুটি সংখ্যায় ভাগ করা যাবে না, তো আমরা মান নেব 6। তাহলে একটি মান হলো 6 আর অপর মানটি হবে x স্কয়ার সমান 36 হলো। তো আমাদের এলো একটি মান x ইকুয়াল টু -7 আর একটি মান x ইকুয়াল টু 6। তো x ইকুয়াল টু -7 হলে x স্কয়ার হবে -7 স্কয়ার ইকুয়াল টু 49 আর একটি মান হবে x স্কয়ার ইকুয়াল টু 36। কি বলেছে এখানে? তাহলে দুটি সংখ্যা হলো যে 42কে 7 49 যদি ভাগ করি, -7 প্লাস 49 সমান 42 আর 6 প্লাস 36 সমান 42। তাহলে আমরা ভাগ করতে পারলাম, দুটি হলো উত্তর, একটি -7 49 আর একটি হচ্ছে 6 36। আন্ডারস্ট্যান্ড? আশা করছি বোঝা গেল। এবার চলে যাব 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্কে কি আছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, সংখ্যাগুলি বার করতে হবে। আচ্ছা, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, যদি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা x হয়, অপরটি কত হবে? x প্লাস 2, তাই তো? x প্লাস 1 করলে দুটি ক্রমিক সংখ্যা হয়ে যাবে। যদি একটি সংখ্যা ধরি 7, তাহলে তার পরের অযুগ্ম সংখ্যা কত? 9, 7 প্লাস 9, সেরকম এই 7 প্লাস 2 সমান 9। সেরকম একটি সংখ্যা যদি x হয়, তার পরের অযুগ্ম সংখ্যা কত হবে? তার সাথে 2 যোগ, তাই তো? এবার বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে শর্তানুসারে কি বলা আছে? যে x ইন্টু x প্লাস 2 is equal to 1 4 3, that implies x square plus 2x minus 1 4 3 is equal to 0। আবার 2x কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে যাদেরকে গুণ করলে আসে 143, তাই তো? এবার 143 এর করব আমরা উৎপাদক, দিই 13 11 আর 13 হয়, 11 ইন্টু 13 সমান 143, তাই তো? 11 ইন্টু 13 সমান 143। তো 2x কে আমরা এভাবে ভাঙবো, x স্কয়ার প্লাস 13x মাইনাস 11x মাইনাস 143 is equal to 0। That means x into x plus 13 minus 11 into x plus 13 is equal to 0। That means x minus 11 into x plus 13 is equal to 0। এখান থেকে আমরা পাচ্ছি x এর একটা মান 11 আর x এর একটা মান -13। যেহেতু এখানে কোশ্চেনেই বলা আছে যে দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাই -13টা আমরা ইগনোর করলাম, তাই তো? তাহলে চলে এলো 11, একমাত্র উত্তর 11। তাহলে একটি সংখ্যা হবে 11, অপর সংখ্যা x প্লাস 2 সমান 13। তাহলে 143কে দুটি অযুগ্ম সংখ্যায় ভাগ করলাম, 11 আর 13, যাদের গুণফল হয়ে যাচ্ছে 143। 11 আর 13 হলো উত্তর। আশা করছি বোঝা গেল অঙ্ক। এবার চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 3। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা মানে পরপর দুটি সংখ্যা, একটি সংখ্যা যদি x হয়, অপরটি হবে x প্লাস 1। দুটি ক্রমিক সংখ্যার একটি x হলে অপরটি হবে x প্লাস 1। বলা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি x স্কোয়ার প্লাস x প্লাস 1। দুটি সংখ্যার বর্গের সমষ্টি বলা আছে 313। এখান থেকে আমাদের x এর মান বার করতে হবে, x প্লাস 1 এর মান বার করতে হবে, তাই তো? তো এটাকে আমরা কিভাবে করব?
x স্কোয়ার প্লাস 2x plus 1 is equal to 313. That means 2x square plus 2x minus 312 is equal to 0. এবার 2 into 312 কে এমন ভাবে ভাঙতে হবে যারা যোগ বিয়োগ করলে প্লাস 2 আসে, তাই তো? যদি আমরা 24 গুণিত 26 করি তাহলে চলে আসছে 24 আর 26 মাইনাস যদি করি 2x স্কোয়ার প্লাস 26x মাইনাস 24x মাইনাস 312 ইকুয়াল টু 0 হলো। 24 গুণিত 26 সমান 2 ইন্টু এটা, আর 26 মাইনাস 24 সমান 2x। আন্ডারস্ট্যান্ড? 2x কমন যদি নিই প্লাস 13 মাইনাস 24 কমন যদি নিই x plus 13 is equal to 0. That means 2x minus 24 into x plus 13 is equal to 0. তো এখান থেকে আইদার এটা সমান 0 আর এটা সমান 0। যদি হয় 2x minus 24 সমান 0, সেখান থেকে আসছে x সমান 12। আর একটা যদি হয় x plus 13 সমান 0, সেখানে আসছে x সমান minus 13। x সমান 12 হলে অপসংখ্যা হবে 12 13, আর যদি মাইনাস 13 হয় মাইনাস 13, আর মাইনাস 13 প্লাস 1 সমান মাইনাস 12। দুটি সংখ্যা এগুলি হতে পারে, প্লাস মাইনাস 12 প্লাস মাইনাস 13, তাই তো? এটাই উত্তর। এগুলোকে গুণ করলে, এগুলোর বর্গের সমষ্টি করলে আসবে 313। আন্ডারস্ট্যান্ড? তো চলে গেল 5 এর দাগের অঙ্ক। আশা করছি বোঝা গেল। এরপর যাবো আমরা 6 এর দাগের অঙ্কে। দেয়া আছে একটা আয়তকার ক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। প্রস্থ x হলে দৈর্ঘ্য হবে x plus 3, আর কর্ণের দৈর্ঘ্য আছে 15 মিটার। কর্ণ আছে 15 মিটার। এখান থেকে আমাদের আয়তক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। বাহুর দৈর্ঘ্য বার করতে হবে না, আমাদেরকে জাস্ট সমীকরণটা গঠন করতে হবে। সমীকরণ গঠন করে রেখে দেবো, ওটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে? তো একটা আয়তক্ষেত্রের কোণ হচ্ছে 90 ডিগ্রি সমকোণ, আর এটা হলো সমকোণের অতিভুজ। লম্ব, ভূমি, অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাই তো? এটাই হয়ে গেল আমাদের সমীকরণ। সরলীকরণ করে নিই সমীকরণটা। 15 স্কোয়ার সমান 225। That means 2x square plus 6x minus 225 minus 9. এটাই হয়ে গেল আমাদের নির্ণেয় সমীকরণ। 2 এখান থেকে কমন নিয়ে বাদ দিয়ে দিতেও পারি। x স্কোয়ার প্লাস 3x মাইনাস x what is equal to 0. That means x square plus 3x minus x what is equal to 0. এটাই হবে আমাদের নির্ণেয় সমীকরণ। এটাই হবে আমাদের উত্তর, অ্যান্সার। আন্ডারস্ট্যান্ড? এবার চলে যাব আমরা 6 এর 2 এর দাগের অঙ্ক। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। আচ্ছা, তাহলে আমরা এখানে ধরে নিই, ধরি চিনির দাম সমান x টাকা, তাই তো? তো x টাকায় তিনি কত, যদি 1 কেজি চিনির দাম হয় x টাকা পার কেজি, তাহলে 80 টাকায় কত চিনি পাবেন?
80 টাকায় চিনি পাবেন সমান 80/x কেজি। আচ্ছা, চিনির দাম যদি 1 টাকা কম হতো, 1 টাকা কম হলে চিনির দাম হয় x-1 টাকা পার কেজি, তাই তো? তো তখন 80 টাকায় চিনি পাওয়া যেত, তখন 80 টাকায় চিনি পাওয়া যাবে 80/x-1 কেজি। এখন প্রশ্ন অনুসারে বলা আছে যে 1 টাকা যদি চিনির দাম কম হতো কেজি পিছু, তাহলে 4 কেজি বেশি চিনি পাওয়া যেত। তার মানে আগে যে চিনিটা পাওয়া গেছিল সেটার থেকে এখন যে চিনিটা পাওয়া গেছে সেটা 4 কেজি বেশি। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে আমরা লিখতে পারি 80/x-1 minus 80/x is equal to 4. That means 80x minus 80x plus 80. चार कमन নিয়ে বাদ দিয়ে দিই, x² minus x minus 4 is equal to 0. 4 কমন নিলাম, 4 দিকে গেল কেটে যাবে, 0/4 সমান 0। 4 কমন নিয়ে 4 বাদ দিলাম। তো এটাই হয়ে গেল আমাদের নির্ণয় উত্তর, এটাই হয়ে গেল আমাদের নির্ণয় সমীকরণ। নাও চলো কোশ্চেন নাম্বার 3। এখানে বলা আছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। দুটি স্টেশন যার মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। দুটি ট্রেন, যার প্রথমটি এই স্টেশন থেকে এই স্টেশন গেল x কিলোমিটার পার আওয়ার গতিবেগে। আর একটি ট্রেন যার গতিবেগ প্রথম ট্রেনের থেকে 5 কিলোমিটার বেশি, মানে হবে x+5 কিলোমিটার পার আওয়ার। একটি ট্রেন এই গতিবেগে গেল, একটি ট্রেন 5 কিলোমিটার বেশি গতিবেগে গেল। তাহলে প্রথম ট্রেনের কত সময় লাগলো 300 কিলোমিটার যেতে, এই বেগে কত সময় লাগবে 300/x আওয়ার। এর কত সময় লাগবে 300/x+5 আওয়ার, তাই তো? তো কি বলছে যে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। 5 কিলোমিটার বেশি হলে যে সময় লাগতো সেটা প্রথম সময়ের থেকে 2 ঘন্টা কম। এটাই হলো আমাদের প্রবলেম। তাহলে এটা সমীকরণের আকারে লিখলে পাই 300/x minus 300/x+5 is equal to 4। 4 ঘন্টা কম সময় লাগতো, তাই তো? 2 ঘন্টা কম সময় লাগতো 2। এটাই হলো আমাদের সমীকরণ। এটাকে আমরা সরলীকরণ করে নেব এবার। অঙ্কগুলো একটু লিখে লিখে করতে পারলে ভালো হয়। লিখতে হবে যে ধরি প্রথম ট্রেনটির গতিবেগ x কিমি পার আওয়ার, সে যদি 5 কিলোমিটার বেশি গতিবেগে যায় তার গতিবেগ হবে x+5 কিমি পার আওয়ার। x কিলোমিটার বেগে 300 কিলোমিটার যেতে সময় লাগবে 300/x আওয়ার। x+5 কিলোমিটার বেগে 300 কিলোমিটার যেতে সময় লাগবে এটা। এখন প্রশ্নানুসারে এটা মাইনাস এটা সমান 2। তো আমি সংক্ষেপে করে দিচ্ছি, জাস্ট আমি কনসেপ্টটা বোঝানোর জন্য। একটু খাতায় ভালো করে লিখে নিলে পরীক্ষায় উত্তর লেখার মতো হবে। পরীক্ষায় উত্তর একটু লিখে, একটু কোনো স্টেপ জাম্প না করে লিখতে হয় পরীক্ষায়, তবে পরীক্ষায় 100% মার্কস অ্যাচিভ করা যায়। 300x minus 300x, ওই দিকটা গুণ করি, 2x² প্লাস 10x, 1500 যদি ওদিকে নিয়ে যাই 1500 is equal to 0। 2 কমন নিই, x² প্লাস
5x মাইনাস 750 ইকুয়াল টু 0। দ্যাট মিনস 2কে এদিকে ভাগ করতে 0/2 সমান 0 হয়ে যাবে। x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের নির্ণেয় সমীকরণ। আমাদেরকে জাস্ট সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলা হয়েছে। তো এটাই হয়ে গেল আমাদের নির্ণেয় অ্যান্সার। 3 দাগের কোশ্চেনের এটাই হলো অ্যান্সার। এটি হলো আমাদের নির্ণেয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমরা চলে যাব 4 দাগের অঙ্কে। আশা করছি 3 দাগের অঙ্ক বোঝা গেল। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 4, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন তার শতকরা তত টাকা লাভ হলো। আচ্ছা, ধরি তিনি এক্স টাকায় ঘড়ি ক্রয় করেছেন, এক্স টাকায়, আর তার লাভ হয়েছে তাহলে x%, মানে যত টাকায় ক্রয় করেছেন তত পার্সেন্ট লাভ। ঘড়িটি বিক্রি করেছেন কত টাকায়? ক্রয় মূল্য x, বিক্রয় মূল্য হচ্ছে 336, তাই তো? একটু লিখে করি তাহলে সুবিধা হবে। ক্রয় মূল্য ধরেছি x, বিক্রয় মূল্য সমান 336 টাকা। অতএব লাভ 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 সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 336 মাইনাস x টাকা, তাই তো? তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। শতকরা লাভ, শতকরা লাভের এটাই সমীকরণ হয়। লাভটাকে, মোট লাভটাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করবো আমরা। যখনই আমরা বার করব লাভ লসের অঙ্ক, সেখানে লাভ আমরা এভাবেই বার করব। লাভ আমরা এভাবেই বার করব যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটাই হচ্ছে শতকরা লাভ। তো এই ক্ষেত্রে লাভ কত? 336 মাইনাস এক্স বাই ক্রয় মূল্য হচ্ছে এক্স ইন্টু 100, এত পার্সেন্ট লাভ শতকরা। এবার এইটা সমানই হচ্ছে এক্স, কেননা আমাদের প্রবলেমে বলা আছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তার তত পার্সেন্ট লাভ হলো, x% লাভ। তাহলে এইটা সমান যদি আমরা এক্স করি, শর্তানুসারে 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 ইকুয়াল টু এক্স। এক্সকে এদিকে গুণ করি আর 100কে এটার সাথে গুণ করে দিলে হয় 33600 মাইনাস 100x ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটাকে এদিকে নিয়ে যাব, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটাই হলো গিয়ে আমাদের 4 দাগের অঙ্কের উত্তর। যদি প্রথমেই অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে পজ করে দেখতে হবে, কারণ আমি লিখে রাখতে পারবো না বেশিক্ষণ। ভিডিওটা পজ করে বা একটু ব্যাকে গিয়ে যে জায়গাটায় বুঝতে অসুবিধা সেই জায়গাটা একটু দেখে নিলে বেশি ভালো হয়। এবার আমরা আসবো 5 দাগের অঙ্কে। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি। লিখে নিই, স্রোতের বেগ সমান 2 কিমি পার আওয়ার, ঘন্টায় 2 কিমি। রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। 21 কিমি, স্রোতের অনুকূলে 21 কিমি গেল, তারপর আবার ফিরে এলো 21, মোট সময় লাগলো 10 আওয়ার। 21 কিমি গেল, 21 কিমি ফিরে এলো, তাই তো? তো মোট তাকে ডিস্টেন্স যেতে হলো 21 + 21 = 42। মোট ডিস্টেন্স গেল 21, এলো 21। তো প্রথমটা গেল স্রোতের অনুকূলে যাওয়ার সময়, এদিকে যেদিকে স্রোত বয়ে চলেছে সেদিকে গেল 21 কিমি। আর স্রোতের প্রতিকূলে, স্রোত বইছে এদিকে, স্রোতের প্রতিকূলে এলো 21 কিমি। স্রোতের বেগ 2 কিমি পার আওয়ার। আমরা ধরে নিই
ধরি রতন মাঝির নৌকার কথা বলা আছে নিশ্চয়। রতন মাঝির নৌকার বেগ ইকুয়াল টু x কিমি পার আওয়ার। এটা আমরা ধরেছি রতন মাঝির নৌকার বেগ। তাহলে স্রোতের অনুকূলে কত বেগ হবে? স্রোতের অনুকূলে বেগ হচ্ছে x প্লাস 2। স্রোতের অনুকূলে গেলে স্রোতটাকে সাথে পাবে। স্রোত 2 কিলোমিটার প্লাস নৌকার বেগ x প্লাস 2 কিমি পার আওয়ার। আর স্রোতের প্রতিকূলে কত বেগ হবে? প্রতিকূলে তখন স্রোত কাটিয়ে যেতে হবে, স্রোত 2 কিলোমিটার যাবে আর সে x যাবে, তার মানে আলটিমেট তার আপেক্ষিক গতি 2 কিলোমিটার কম হবে। তো স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে সময় লাগবে অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে। কত সময় লাগে অনুকূলে 21 কিমি যেতে? 21/x প্লাস 2 আওয়ার। আর প্রতিকূলে 21 কিমি যেতে সময় লাগে 21/x মাইনাস 2 আওয়ার। তো এই দুটো, যে ফিরে আসতে যেতে সময় লাগলো এটা, আসতে সময় লাগলো এটা। যেতে একটা সময় লাগলো অনুকূলে, ফিরে আসতে একটা সময় লাগলো প্রতিকূলে। তো মোট তার সময় লেগেছে 10 ঘন্টা। তাহলে মোট যে সময় তার লেগেছে 10 ঘন্টা। শর্ত অনুসারে এই দুটো সময়ের সমষ্টি 21/x প্লাস 2 প্লাস 21/x মাইনাস 2 ইকুয়াল টু 10। 10 ঘন্টা মোট সময় লেগেছে। তো গুণ করি 21x মাইনাস 42 প্লাস 21x প্লাস 42 is equal to 10 into x plus 2 into x minus 2 সমান 21 plus 21 সমান 42 x is equal to 42 plus 42 minus 42 গেল is equal to 10 into a plus b into a minus b x square minus b square that implies 10x square গুণ করলাম 10x square minus 40 42x কে দিকে নিয়ে গেলে 42x equal to 0 সাজিয়ে লিখি ax square plus bx plus c এর আকারে 10x square minus 42x minus 40 equal to 0। এটাই হলো নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটাই হয়ে গেল অ্যান্সার 5 দাগের অঙ্কের। এবার আমরা পড়ব 6 দাগের অঙ্ক। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। আচ্ছা, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিম অপেক্ষা মজিদের, ধরি মহিমের সময় লাগে x ঘন্টা, অতএব মজিদের কত সময় লাগবে? 3 ঘন্টা বেশি। মজিদের সময় লাগে x প্লাস 3 ঘন্টা। কি বলছে প্রশ্নে? যে তারা যদি উভয়ে একসঙ্গে কাজ করে তো 2 ঘন্টায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। এরপর আমরা দেখব যে মহিম 2 ঘন্টায় কতটা কাজ করছে আর মজিদ 2 ঘন্টায় কতটা কাজ করছে। মহিম x ঘন্টায় করে 1 অংশ কাজ, মহিম 1 ঘন্টায় করে 1/x অংশ কাজ, মহিম 2 ঘন্টায় করে 2/x অংশ কাজ। এবার আমরা মজিদের ক্ষেত্রে হিসাব করব, ব্ল্যাক পেনে করে সুবিধা হবে। মজিদের ক্ষেত্রে হিসাব করি। মজিদের
মজিদ এক্স প্লাস 3 ঘন্টায় করে এক অংশ কাজ, মজিদ 2 ঘন্টায় করে 2/x+3 অংশ কাজ। একটা স্টেপ চাপ করলাম প্রথমে, এই মিডিল স্টেপটা দিয়ে আলটিমেট এটাই আসবে আর প্রথমটা করলাম বলে আর করলাম না। তো মহিম 2 ঘন্টায় করছে 2/x অংশ, মজিদ 2 ঘন্টায় করছে 2/x+3 অংশ। তারা দুজনে 2 ঘন্টা করে কাজ করলে পুরো কাজ কমপ্লিট হচ্ছে, মানে এক অংশ কাজ কমপ্লিট হয়ে যায়। তো দুজনে যে অংশ কাজ করেছে 2 ঘন্টায় তার সমষ্টি হয়ে যাবে 1, 2/x প্লাস 2/x+3 ইকুয়াল টু হবে 1। এবার এটা আমরা সমাধান করব, 2x+3 প্লাস 2x ইকুয়াল টু x into x+3, that means 4x+3 is equal to x² plus 3x, that means x² minus x plus minus x minus 3 is equal to 0। এটাই হয়ে গেল আমাদের নির্ণেয় সমীকরণ। আমাদের সমীকরণ সমাধান করতে বলেনি আমাকে, সমাধানগুলো আমাদের এর পরের পোর্শনে আছে, তো আমরা জাস্ট সমীকরণ গঠন করে রেখে দিচ্ছি ওই জন্য। এটাই হয়ে গেছে আমাদের এই অঙ্কের নির্ণেয় সমীকরণ। এটা সমাধান করলে আমরা পেয়ে যাবো যে কার কত ঘন্টা সময় লাগবে এক অংশ কাজ করতে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, আশা করছি বোঝা গেল। এখানে লিখবে শর্তানুসারে এটা প্লাস এই অংশ প্লাস এই অংশ ইকুয়াল টু এক অংশ, মানে 2 ঘন্টায় মহিম যত অংশ কাজ করছে 2 ঘন্টায় মজিদ যত অংশ কাজ করছে, দুটার যদি আমরা যোগ করি তাহলে একটা পুরো কাজ কমপ্লিট হচ্ছে, মানে এক অংশ কাজ হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? আশা করছি বোঝা গেল। এবার চলে যাই আমরা 7 দাগের অঙ্কে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আচ্ছা, অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ আছে, এই ধরনের অঙ্কগুলো আমাদের শিখে রাখা দরকার। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি যেভাবে করবো অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য করবে, এটা অনেক সময় কাজে আসবে। একক আর দশক বলা আছে, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি। যদি দশক স্থানীয় অঙ্ক হয় x, একক স্থানীয় অঙ্ক হবে x+6, তাই তো? তাহলে সংখ্যাটা কত হবে? একটি সংখ্যা কত হবে? দশক আর এককের অঙ্ক যদি বলা থাকে সংখ্যা কত হয়, ধরি আমরা একটা উদাহরণ দিয়ে বলি, দশক আর একক, যদি দশকের অঙ্ক থাকে 3, এককের অঙ্ক থাকে 2, তাহলে সংখ্যাটা কত হয়? দশক 3 × 10 প্লাস এককের 2 × 1 সমান 3 × 10 = 30 প্লাস 2 সমান 32। সংখ্যাটা হবে 32, যার একক অঙ্ক 2, দশক অঙ্ক 3, এইভাবে বার করে। তো এই ক্ষেত্রে যার দশক অঙ্ক x, একক অঙ্ক x+6, সেই সংখ্যাটা কত হবে? x × 10 প্লাস x+6 × 1 সমান 10x প্লাস x+6 সমান 11x + 6। এটাই হলো সংখ্যাটা, তাই তো? এবার কি বলা আছে? সংখ্যা দুটির অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আচ্ছা, এরপর সংখ্যা দুটির অঙ্কদ্বয়ের গুণফল কত? সংখ্যা দুটির অঙ্কদ্বয়ের গুণফল হলো, সংখ্যা দুটির অঙ্কদ্বয়ের গুণফল সমান x × x+6। কি বলা আছে? সংখ্যা দুটির অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্ক দুটির গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এই গুণফলটা এই সংখ্যার চেয়ে 12 কম। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, এটা 11x+6 বিযুক্ত এই গুণফলটা x × x+6 = 12। আন্ডারস্ট্যান্ড? বোঝা গেল? দ্যাট ইমপ্লাইজ 11x + 6 minus x² minus 6x is equal to 12. That means 5x minus x² plus 6 is equal to 12. That means x² minus 5x plus 6 is equal to 0. প্লাস মাইনাস করে দেখবে x² কে এদিকে নিয়ে গেলে 5x কে এদিকে, 6 কে এদিকে নিয়ে গেলে, তাহলে এই সমীকরণটি আসবে। বা 12 কে এদিকে নিয়ে এসে মাইনাস কমন নিলে এই সেম সমীকরণ। আমি একটা স্টেপ হয়তো জাম্প করে দিচ্ছি, একটু খেয়াল রাখবে। আশা করছি এটা বুঝতে অসুবিধা হবে না, নিজে বুঝতে পারলেই হলো। ঠিক আছে, স্টেপ জাম্প বলে কোনো কিছু হয় না, নিজে বুঝে অঙ্ক করলেই হলো।
হলো অঙ্ক কমপ্লিট। এটাই হলো এই সমীকরণ। 7-এর দাগ গেল। 8-এর দাগ, তো দশক এককের সংখ্যা দেওয়া থাকলে কি করে সংখ্যা নির্ণয় করবো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অনেক সময় দরকার হবে এই অঙ্ক, অনেক সময় দরকার হবে। এই অঙ্কের প্রশ্নটিও খুব ভালো করে মাথায় মনে রাখতে হবে। এবার চলে আসবো আমরা 8-এর দাগের অঙ্কের। 8-এর দাগের অঙ্কে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রস্থ। 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রস্থ একটি আয়তাকার খেলার মাঠের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 450। এই শুধুমাত্র এই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 450 বর্গ মিটার। তো আমরা এখানে ধরে নেব যে এই রাস্তা কতটা চওড়া, এটা না জানলে আমরা অঙ্ক পারবো না নিশ্চয়ই। এই রাস্তা ধরে নিই x মিটার চওড়া, ঠিক আছে। এটা দেওয়া আছে 45 দৈর্ঘ্য, প্রস্থ দেওয়া আছে 40, রাস্তা ধরলাম x, তাই তো। তো রাস্তার প্রস্থ কত হবে, যদি এইটুকুর প্রস্থ হয় 40, রাস্তা যদি x মিটার চওড়া হয়, এদিকেও x এদিকেও x, তাহলে রাস্তার প্রস্থ কত হবে, রাস্তার 40 প্লাস এদিকে x এদিকে x, মোট 2x যোগ রাস্তার দৈর্ঘ্য কত হবে, এদিকেও দৈর্ঘ্য এটা 45, এদিকেও এটা x মিটার চওড়া, এদিকেও x মিটার চওড়া, তাই তো। তাহলে এটা হয়ে যাবে 45 প্লাস 2x। রাস্তার দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য লিখলে ভালো হয়। রাস্তা সহ মাঠটির প্রস্থ, রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য, আন্ডারস্ট্যান্ড। এটা লিখলে সুবিধা হয় বেশি। তো এক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেলাম। তাহলে রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল, অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সমান 40 প্লাস 2x ইন্টু 45 প্লাস 2x। আর শুধু রাস্তার ক্ষেত্রফল, শুধু রাস্তার ক্ষেত্রফল কত আসবে না, 40 গুণিত 45, তাই তো। শুধু রাস্তার না দোষ, শুধু মাঠের ক্ষেত্রফল, রাস্তা ছাড়া মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল একটা, এটা রাস্তা সহ মাঠ, আর একটা শুধু মাঠটির ক্ষেত্রফল বার করব। শুধু মাঠের ক্ষেত্রফল হলো 40 ইন্টু 45, তাই তো। আয়তকার এইটা 40 ইন্টু 45। তো তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল পেলাম আর শুধু মাঠের ক্ষেত্রফল পেলাম। তাহলে শুধু এই রাস্তার ক্ষেত্রফল কত হবে, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান হবে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, যেটা 40 প্লাস 2x ইন্টু 45 প্লাস 2x, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বিযুক্ত শুধু মাঠের ক্ষেত্রফল, মানে 40 ইন্টু 45। এটাই হলো রাস্তার ক্ষেত্রফল, তাই তো। তো শর্তানুসারে কি আছে, রাস্তার ক্ষেত্রফল কত দেওয়া আছে আমাদের অঙ্কে, 450 বর্গমিটার। তাহলে লিখি শর্তানুযায়ী এটা 40 প্লাস 2x ইন্টু 45 প্লাস 2x মাইনাস 40 ইন্টু 45 ইজিক্যাল টু 450। এটাই হলো আমাদের নির্ণেয় সমীকরণ। এরপর এই সমীকরণটা আমরা একটু সরলীকরণ করে নেব, তাই তো। এই সমীকরণে সরলীকরণ করি, এটা গুণ করি, 40 ইন্টু 45 প্লাস 40 ইন্টু 2 সমান 80x প্লাস 45 ইন্টু 2 সমান 90x প্লাস 2 টু 4x স্কোয়ার মাইনাস 40 ইন্টু 45 ইজিক্যাল টু 450। এটাই হলো সমীকরণ। এবার 40 ইন্টু 45 মাইনাস 40 ইন্টু 45 গেল, বাকি রইল কত, 4x স্কোয়ার। 80x প্লাস 90x সমান 170x,
450কে এদিকে নিয়ে চলে এলাম, -450 ইজিক্যাল টু 0। 2 কমন নিয়ে নিই, 2x² প্লাস 85x মাইনাস ইজিক্যাল টু 0। 2 কমন নিয়ে 2কে ওইদিকে ভাগ করে দিলাম। তো এটাই হয়ে গেল আমাদের নির্ণেয় সমীকরণ। 2 কমন নিয়ে আমরা এই সমীকরণ পেলাম। আচ্ছা, এটাই হয়ে গেল আমাদের নির্ণয় সমীকরণ, আর এটাই হলো আমাদের এই অঙ্কের উত্তর। তো আমাদের কমপ্লিট। এই কোষে দেখি 1.1 পেজ 4 আর 5 জুড়ে যা আছে সেটা আমাদের কমপ্লিট হলো। এরপর আমরা চলে আসব যে সমাধান কি করে করতে হবে এই সমীকরণগুলোর সমাধান। তো এই সমীকরণগুলোর সমাধান আমরা এর পরের ক্লাসে করব। তো এই ক্লাসের মতো এটাই কমপ্লিট। বাই বাই। আর যদি কোনো প্রবলেম থাকে, কোনো অঙ্কের কোথাও যদি ভুল হয়েছে বা কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কোনো স্টেপে, বা কীভাবে করলে ভালো হয় সেটা যদি একটু কমেন্ট করে জানাও তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ।